আসসালামু আলাইকুম। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য এক ক্রান্তির লগ্ন বা ক্রান্তিকাল পার করছে। অর্থাৎ আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যকার ত্রিমুখী যে সংঘর্ষ, এটা পুরো মধ্যপ্রাচ্য তথা বিশ্ব অর্থনীতিতে প্রচুর নেতিবাচক প্রভাব ফেলছে। তো আসলে এই যুদ্ধটা কোথায় যাচ্ছে এবং কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে এই যুদ্ধ, বা এই যুদ্ধের রেজাল্ট কী হতে পারে, সেই বিশ্লেষণ আজকে করব। তার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসলে ইরানিরা কি চায়? এই যে এতগুলো দেশ, অর্থাৎ 13টা দেশে একযোগে আক্রমণ করেছে, এবং গতকালকে আরও একটা বিষয় হলো যে ইউরোপের একটা দেশ এবং ন্যাটোভুক্ত একটা দেশে আক্রমণ করেছে, যে দেশটার নাম হচ্ছে তুরস্ক, এবং তিনি কিন্তু মুসলিম কান্ট্রি। এই তুরস্ককে ইনভলভ করার পিছনে মূল যুক্তিটা আসলে কি? কেন তারা তুরস্কে আক্রমণ করতে যাচ্ছে, যেটা তুরস্কের বাহিনী অর্থাৎ ন্যাটো বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দুইটা ব্যালিস্টিক মিসাইলকে কিন্তু ধ্বংস করা হয়। এই যে দিক বিদিক ছুটে চলছে ইরানের মিসাইল, ড্রোন, মধ্যপ্রাচ্যে এবং আশেপাশে অর্থাৎ ইউরোপের দেশগুলোতে একযোগে হামলা চালাচ্ছে, এটার ফলাফল আসলে ইরান কি চায়? অথবা ইরানের এই যে অস্ত্র ভান্ডার, এটা কতটুকু সমৃদ্ধ? এইভাবে যুদ্ধ চালালে, এই একযোগে যদি মিসাইল ড্রোন ছড়ে, সেক্ষেত্রে ইরানের লং লাস্টিং অস্ত্র ভান্ডার কতটুকু, কতদিন পর্যন্ত চলতে পারে? মূল বিষয় হচ্ছে যে ইরান চায় এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হোক। অর্থাৎ ইরানের চাওয়া এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে মার্কিনিরা এবং ইসরায়েল তারা ব্যাপকভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশের নাম আমেরিকা। এই ঋণের মূল কারণ হচ্ছে পৃথিবীব্যাপী প্রায় 70টা দেশে 750টিরও বেশি সামরিক ঘাঁটি পরিচালনা করতে হয়। এই বিশাল অঙ্কের সামরিক ঘাঁটি পরিচালনা করতে যায় কিন্তু বিশ্বব্যাংক থেকে প্রচুর পরিমাণে লোন তারা নিয়েছে। এই লোন কিন্তু তারা পরিশোধ করতে পারতেছে না, যে কারণে তারা মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের তেলকে তারা পেট্রো ডলার হিসেবে গ্রহণ করে, এবং এই ডলারকে ইউজ করে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে তারা এই মানে ঋণকে কিছুটা হলেও নমনীয় করে রেখেছে। এখন বিষয় হচ্ছে ইরানের যে মানে এই যে আগ্রাসী ভূমিকা, এই আগ্রাসী ভূমিকা কতদিন চলবে? দেখেন, বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে ইরান মূলত চাচ্ছে উপসাগরীয় দেশের উপর, যে দেশগুলোর উপর যে ধরনের আক্রমণ চালাচ্ছে ইরান, এটার উদ্দেশ্য হচ্ছে উপসাগরীয় দেশগুলোতে যে পরিমাণ সামরিক ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের রয়েছে, এই মানে এইগুলোকে পুরো মানে ক্ষত বিক্ষত করে দিতে চাচ্ছে। অলরেডি অনেকগুলো করেছে, বিশেষ করে বাহরাইনের বিমানবন্দর, মানে কুয়েতের বিমানবন্দর, বিমান ঘাঁটি, এবং আল উদাইর বিমান ঘাঁটি, যেটা হচ্ছে কাতারে অবস্থিত। এই বিমান ঘাঁটিগুলো কিন্তু একেবারে ধ্বংসযজ্ঞ চালিয়েছে একযোগে মিসাইল এবং ড্রোন দিয়ে। তা এখন উপসাগরীয় দেশগুলোর মধ্যে কিছু ইন্টারসেপ্টর অর্থাৎ থার্ড এবং পেট্রোয়েটের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে রেখেছে আগেই মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ বিভিন্ন চুক্তির ফলে ওই ঘাঁটি যখন গড়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ওই ঘাঁটির খরচটা কিন্তু উপসাগরীয় ওই মুসলিম দেশগুলো কিন্তু দেয়। অর্থাৎ মার্কিন ঘাঁটি পরিচালনা করার জন্য টোটাল খরচ ওই উপসাগরীয় দেশগুলো দিয়ে থাকে, মুসলিম দেশগুলো। তো এখন ওই ঘাঁটি করার মূল উদ্দেশ্য হচ্ছে ওই দেশগুলোর নিরাপত্তা দিতে বাধ্য মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ ওই দেশের উপর কোনো ধরনের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে সেটা প্রতিহত করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই শর্তে কিন্তু সে দেশে আমেরিকার ঘাঁটি দিয়েছে বিভিন্ন দেশ। এখন ওই দেশের ঘাঁটিগুলোকে রক্ষা বাদ দিয়ে রক্ষা করতেছে, যদিও যতটুকু পারতেছে পেট্রোয়েট এবং মানে থার্ড প্রযুক্তির মাধ্যমে এবং বিভিন্ন ধরনের রাডার সিস্টেমের মাধ্যমে। কিন্তু এই যুদ্ধ যদি 10 দিন লাস্টিং করে, অর্থাৎ 10 দিন ব্যাপী স্থায়ী হয়, সেক্ষেত্রে এই মানে থার্ড এবং পেট্রোয়েটের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইন্টারসেপ্টর কিন্তু শেষ হয়ে যাবে, যার ফলশ্রুতিতে তারা আর ওইখানে এই প্রতিরক্ষা ব্যবস্থা বলবৎ রাখতে পারবে না। আর এই সুযোগটার অপেক্ষায় রয়েছে ইরান। এই মুহূর্তে তারা কম প্রযুক্তি সম্পন্ন, কম গতি সম্পন্ন, কম ক্ষমতা সম্পন্ন, কম মানে যে বোমা বহনকারী, ওয়ারহেড বহনকারী, সেইগুলো মারতেছে বিভিন্ন উপসাগরীয় দেশে, যাতে করে এইগুলো ধ্বংস করার জন্য পেট্রোয়েট এবং থার্ডের যে ইন্টারসেপ্টর, এগুলো ব্যবহার করা হয়, যেগুলো অনেক দামি এবং অনেক কস্টলি, ইনস্ট্যান্ট বানানো যায় না, বানাতে অনেক সময় লাগে। এগুলো যখন শেষ হয়ে যাবে, তখন তাদের হাইপারসোনিক এবং অন্যান্য ব্যালিস্টিক মিসাইল, যেগুলো অনেক পাওয়ারফুল, সেইগুলো মারবে। এবং এগুলো মারলে তখন যেন এগুলো আর ধরে রাখতে না পারে, আটকাইতে না পারে, যাতে নির্দ্বিধায় বিভিন্ন ঘাঁটিতে আঘাত হানতে পারে। ইতিমধ্যে তাদের মধ্যপ্রাচ্যের চোখ, যেটা কাতারে অবস্থিত সবচেয়ে বড় একটা রাডার সিস্টেম, সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে সামান্য শাহেদ আত্মঘাতী ড্রোন দিয়ে। তার মানে
এই মুহূর্তে ইসরায়েল এবং উপসাগরের দেশগুলোর মূল টার্গেট করে রেখেছে ইরান, যেটা হচ্ছে যে তারা এই ইন্টারসেপ্টগুলো শেষ হলে বিনা বাধায় এই আক্রমণটা করতে পারবে। এবং ইতিমধ্যে ইসরায়েলে অবস্থিত বিভিন্ন ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, ডেভিড স্লিম এবং আয়রন ডোমের ইন্টারসেপ্টর কিন্তু শেষের দিকে। এছাড়া ওইখানে আমেরিকার থার্ড এবং পেট্রোয়েটও মজুদ রয়েছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে অন্য একটা দেশ অর্থাৎ ফ্রান্স কিন্তু তাদের পারমাণবিক মানে ইঞ্জিন চালিত বিমানবাহী রণতরী পাঠিয়েছে, কিন্তু সেটা তারা বলছে শুধুমাত্র প্রতিরক্ষা খাতের জন্য, তাদের ঘাঁটিকে কোনো আক্রমণ এলে সেটা প্রতিহত করার জন্য। এই মুহূর্তে সবকিছু মিলে স্পষ্ট হয়ে উঠেছে যে ইরানের একটা গভীর প্ল্যান আছে, যে দিক বিদিক ছুটছে, দিক বিদিক হামলা করছে। এটা কোন ধরনের অপরিকল্পিত প্ল্যান বা অপরিকল্পিত আক্রমণ নয়। কারণ হচ্ছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে তারা এই মুহূর্তে আইআরজিসি এবং ইরানি বিভিন্ন বাহিনী তারা প্রতিশোধের নেশায় উন্মুক্ত হয়ে থাকলেও তারা প্ল্যান মাফিক আক্রমণ করতেছে। তার মানে হচ্ছে এই আক্রমণের একটা ধারাবাহিকতা আছে এবং একটা প্ল্যান আছে। তার মানে এইটা একটা স্পষ্ট বার্তা যে এই আক্রমণটা ক্রমশ বাড়বে, যেটা ইরানও বলেছে এই আক্রমণটা ক্রমশ বাড়বে এবং এই আক্রমণের প্ল্যান অনুযায়ী এর পরবর্তীতে যে আক্রমণ হবে সেটা কিন্তু ম্যাক্সিমামই আর আটকাতে পারবে না কোনো দেশ, অর্থাৎ আমেরিকা, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো কেউ আটকাতে পারবে না, বিনা বাধায় হিট করবে। সেই সিচুয়েশন কিন্তু অলরেডি চলে এসেছে। ইতিমধ্যে বিভিন্ন পশ্চিমা মিডিয়া বলছে যে ইরান যে হারে মিসাইল ছুটছে বা ড্রোন ছুটছে, খুব দ্রুত তাদের সেই অস্ত্র ভান্ডার শূন্য হয়ে যাবে, যেটা আদৌ মানে সত্য নয়। কারণ হচ্ছে আমরা স্পষ্টভাবে জানি যে ইরান এখন পর্যন্ত তাদের অত্যাধুনিক যে সকল মিসাইল রয়েছে, খাইবার শহর এবং সিজিলের মতো অত্যাধুনিক মিসাইলগুলো, ফাতা সিরিজের হাইপারসনিক মিসাইল, সেগুলো কিন্তু তারা এখন পর্যন্ত ব্যবহার করেন, তেমন ব্যবহার করেনি, ব্যবহার করেছে কিন্তু খুবই সামান্য। এই মিসাইলগুলো যখন তারা ব্যবহার করা শুরু করবে সেটা কিন্তু এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। এখন এই মুহূর্তে তারা ঝাঁকে ঝাঁকে ড্রোন ছুটছে, কারণ তাদের ড্রোন উৎপাদন ক্ষমতা ব্যাপক এবং এই উৎপাদন সক্ষমতা রয়েছে ইরানের প্রচুর পরিমাণে। তো সুতরাং আমরা আশা করবো যে এই যুদ্ধের মোড়টা আরও 2 দিন পরে হয়তো বা অন্যরকম হয়ে যাবে এবং ইসরায়েল এবং আমেরিকার ধারণার বাইরে গিয়ে তারা হিট করবে, যেটা করেছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে। তারা ভেবেছিল যে হয়তো এই নেতৃত্ব শূন্য ইরান আর ঘুরে দাঁড়াতে পারবে না, এই ইরান এই মুহূর্তে আমেরিকার পায়ে এসে ধরবে এবং ইরান আমেরিকার কলোনিতে পরিণত হবে, কিন্তু সেটা হয়নি। হিতের বিপরীত হয়েছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে ইরান আরও বেশি শক্তিশালী হয়েছে, ইরান আরও বেশি সংঘবদ্ধ এবং ইরান আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়েছে। আমরা আশা করবো আয়াতুল্লাহ খামেনির মতো সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং মুসলিম বিশ্বের অভিভাবক, তাকে হারানোর বদলা ইরান এবং আইআরজিসি বাহিনী নেবে। শুভকামনা ইরান।